পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার ঘটনায় মসজিদের খাদেম সহ 4 জন আটক। অর্থ নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড বলছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেল সহ 10 জনকে আটক করেছে র্যাব। 9 লাখ টাকা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। রাজধানীতে লাগামহীনভাবে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি নির্দেশনা ছাড়া কোনো পদক্ষেপ সম্ভব নয় বলছে বিআরটিএ। ভিসা পেয়েও সরকারি নিষেধাজ্ঞার কারণে লিবিয়ায় যেতে পারছেন না বাংলাদেশিরা। ক্ষতির মুখে শ্রমবাজার। যুদ্ধাবস্থায় ঝুঁকি রয়েছে দেশটিতে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সবজি উৎপাদনে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ছে মানবদেহে বলছেন গবেষকরা। নিরাপদ খাদ্য উৎপাদনের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। কিছুক্ষণের মধ্যেই আমরা এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাতে পারব। চলে যাচ্ছি অন্য খবরে। রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের একটি মসজিদে মুয়াজ্জিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে মসজিদের খাদেম সহ 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে এই 4 জনকে আটক করা হয়। সকালে ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের সিঁড়ি থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় এশার নামাজ থেকে ফজরের নামাজের মধ্যে যে কোনো সময় হত্যা করা হয় বিল্লালকে। এ ঘটনায় মসজিদের ইমাম সহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত বিল্লাল ওই মসজিদে দীর্ঘ 20 বছরেরও অধিক সময় ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেল সহ 10 জনকে 9 লাখ টাকা, অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে র্যাব। গতকাল রাতে ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। গত 3রা মার্চ কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে 10 থেকে 12 জনের একটি দল হামলা চালিয়ে টাকা ভর্তি দুটি ট্রাঙ্ক লুট করে নিয়ে যায়। দুদিন পর গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে জড়িত থাকার সন্দেহে 2 জনকে আটক করা হয়। রাজধানীতে লাগামহীনভাবে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অন্যদিকে গণপরিবহন স্বল্পতায় দুর্বিষহ হয়ে উঠেছে নাগরিক জীবন। এমন অবস্থায় ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কঠোর করার কথা উঠলেও বিআরটিএ বলছে সরকারি নির্দেশনা ছাড়া এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না তারা। তবে পরিস্থিতি সামলাতে এ বিষয়ে দ্রুত আইন প্রণয়নের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ির চলাচলেও নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। অফিসের শুরুতে কিংবা শেষে রাজধানীতে বাসে ওঠার এই যুদ্ধটা যেন নিত্যদিনের। রাস্তায় শত শত যাত্রী নিদারুণ বিরক্তি নিয়ে অপেক্ষায়, কিন্তু গণপরিবহনের খুব একটা দেখা নেই। এর বদলে রাস্তার প্রায় পুরোটা জুড়েই ব্যক্তিগত গাড়ির দাপট। বিআরটিএর হিসেব অনুযায়ী এখন সব ধরনের নিবন্ধিত যানবাহনের সংখ্যা 9,49,000। তবে এর মধ্যে ব্যক্তিগত গাড়ি রয়েছে 2,23,000। তবে গত 1 বছরে বেসরকারি বাস যেখানে নিবন্ধিত হয়েছে 2,221টি, সেখানে ব্যক্তিগত গাড়ি নিবন্ধিত হয়েছে প্রায় 18,500। অর্থাৎ গত 1 বছরে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে 9 গুণ। অর্থাৎ ঢাকার যে সংকীর্ণ রাস্তা তার প্রায় সিংহভাগই থাকে ব্যক্তিগত গাড়ির দখলে। পরিস্থিতি সামলাতে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কঠোর করার পরামর্শ আসলেও বিআরটিএ বলছে সরকারি নির্দেশনা না পেলে তারা এ ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেন না। প্রাইভেট গাড়ির রেজিস্ট্রেশনের নিয়ন্ত্রণের ব্যাপারে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। যদি সরকার কর্তৃক এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেটা কার্যকর করব, কিন্তু এখনো এ ধরনের নিয়ন্ত্রণের কোনো আদেশ জারি হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু ব্যক্তিগত গাড়ির নিবন্ধন নয়, বরং গাড়ির ব্যবহার কমানোরও উদ্যোগ নিতে হবে সরকারকে। কারের ব্যবহারটা যদি কমাতে হয় তাহলে পার্কিং এরটা ফ্যাসিলিটি কম দিতে হয়। সরকারকে একদিকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে হবে, পাশাপাশি যা গাড়ি থাকবে তার ব্যবহারটা নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু কমাতে হবে। এটার জন্য অনেক দেশে ফুয়েল খরচটা বাড়িয়ে দেয়। তবে বিকল্প হিসেবে গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী না করলে ব্যক্তিগত গাড়ি কমানোর পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলেও জানান তিনি। বিকল্প হিসাবে সুন্দর যদি গণপরিবহন থাকে তাহলে ডেফিনেটলি দেখা যাবে গণপরিবহনটাই মানুষ পছন্দ করবে। এক্ষেত্রে বিআরটি ও মেট্রো রেলের মতো প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়ার পরামর্শ তার। সরকারকে অনেক কিছু করণীয় আছে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। কাঠামো নির্মাণ।
বিশ্বের বিভিন্ন দেশে যেখানে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে সেখানে ভিসা পেয়েও লিবিয়ায় যেতে পারছেন না বাংলাদেশিরা। দেশটিতে যুদ্ধাবস্থার কারণ দেখিয়ে লিবিয়ায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, লিবিয়ায় শ্রমিক পাঠানো না গেলে দেশের শ্রমবাজারে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কারণেই এই নিষেধাজ্ঞা। এহসান জুয়েলের রিপোর্ট। 2008-9 সালের দিকে মালয়েশিয়া ও সৌদি আরবে দেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পর বড় ভরসার নাম ছিল লিবিয়া। এই সময় প্রায় 50,000 বাংলাদেশি যান দেশটিতে। তবে লিবিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর গত বছর দেশটিতে যাওয়া নিষিদ্ধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিরে আসেন অনেকে। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর এখন দেশের 171টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান লিবিয়ায় 52,000 কর্মী পাঠানোর চাহিদাপত্র পেয়েছে। এর মধ্যে 4,000 বাংলাদেশি ভিসাও পেয়েছেন। ভিসার অপেক্ষায় আরও 20,000 মানুষ। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সবার আগে জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের কনসার্নটা হচ্ছে সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো পর্যন্ত বিদেশি যাওয়ার জন্য উপযুক্ত না। যে মুহূর্তে হবে আমরা অবশ্যই আমাদের দেশের স্বার্থেই টেম্পোরারি রেস্ট্রিকশনটা উইথড্র করে নেব। আমরা রেগুলার মনিটরিং আছে, আমাদের অ্যাম্বাসেডর এখন ওখানে অফিস করছেন, আগে তিউনিসিয়াতে করতেন। এদিকে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, এখনই বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু করা না গেলে দীর্ঘমেয়াদে এ খাতে আরো হুমকির মুখে পড়বে বাংলাদেশ। এমনকি ভিসা পাওয়া কর্মীদের বিমা করে হলেও লিবিয়ায় পাঠানোর পক্ষে তারা। অন্যান্য দেশের লোক যাচ্ছে, ভারত লোক পাঠাচ্ছে, আমাদের পুরাতন 40,000 লোক যাওয়া আসার সুযোগ তারা পাচ্ছে, নতুনটা পাবে না কেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভূমিকা রাখা। সেই ক্ষেত্রে ওনারা ভূমিকা রাখছে না বলেই আমরা মনে করি। যারা চাকরি করে আসে তারা যদি আবার যেতে পারে, তাহলে 5,000 ভিসা যে লাগানো হয়েছে, এটা তো আমাদের এমবিসি থেকে ভিসা দিয়েছে, লিবিয়া এমবিসিতে, তাদের যেতে সমস্যা করে। আর ওখানে 30,000 লোক আছে, তারা যদি থাকতে পারে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও তারা বলেছে আপনারা বিমা করে পারেন। আমরা রাজি হয়েছি যে আমরা বিমা করেই লোকগুলা পাঠাবো। লিবিয়া যাওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকজন বাংলাদেশি আদালতে রিট করলে তাদের ছাড়পত্র দেওয়া রায় দেয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা আপিলও সম্প্রতি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি, রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মানিক সরকার। আমরা সরাসরি যাব তার কাছে। মানিক, আহতদের কি অবস্থা? দুটি গাড়ি অনেকটা বেপরোয়াভাবে চালাচ্ছিল, যে কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ঘটনাস্থলে 1-2 জন মারা গেছে এবং এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 8টি লাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা হাসপাতালের যিনি কলেজের অধ্যক্ষ তার সাথেও কথা বলেছি, তিনিও আমাদের নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজের ডেথ হাউসে 8টি লাশ রয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় বলি যে এখানে রংপুর মেডিকেল পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ঘটনাস্থলে 1-2 জন মারা গেছে এবং এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 8টি লাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা হাসপাতালের যিনি কলেজের অধ্যক্ষ তার সাথেও কথা বলেছি, তিনিও আমাদের নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজের ডেথ হাউসে 8টি লাশ রয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় বলি যে এখানে রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের এই জরুরি বিভাগে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কৌতূহল মানুষ ভিড় করছে এবং এরই সাথে একইভাবে এখনো রোগীরা সব আসছেন, অসুস্থ বা আহতদের বিভিন্ন মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তারা ভর্তি করছে। আমি জরুরি বিভাগে কথা বলেছি, তারা জানিয়েছে এ পর্যন্ত প্রায় 50 জনেরও বেশি রোগীকে তারা এখানে ভর্তি করেছে এবং তারপরও প্রায়ই রোগী আসছে। তো শেষ পর্যন্ত নিহতের সংখ্যা আরো বাড়বে বলেই নিশ্চিত করতেছে আমাদের চিকিৎসকরা। তবে এই ছিল আর কি মোটামুটি রংপুর মেডিকেলের বা রংপুরের দুর্ঘটনার সবশেষ খবরাখবর। সজল। দর্শক, রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন এবং আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মানিক সরকার। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, শফিক রেহমানকে সাংবাদিক হিসেবে নয়, এফবিআই এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ। জয় হত্যা ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধু
পরিবারকে নিশ্চিহ্ন করারই এটা একটা সুগভীর ষড়যন্ত্র। এখানে সাংবাদিক হিসাবে কাউকে দণ্ড দেওয়া হচ্ছে বা সাংবাদিক হিসাবে কারো বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, এটা ঠিক নয়। এটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এখানে অভিযোগ আনা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে জয়কে অপহরণের বিষয়ে পুলিশ রিমান্ডে শফিক রেহমানের দেয়া স্বীকারোক্তিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রিমান্ডে নিয়ে তার সঙ্গে কি আচরণ করা হচ্ছে এবং তার প্রেক্ষিতে উনি কি বলবেন আমরা জানি না, কিন্তু অপহরণ বা খুনের সঙ্গে এটা একটা অস্বাভাবিক মনে হয়। কারণ শফিক রহমানের মতো এরকম একজন শান্তিপ্রিয়, গণতান্ত্রিক, দেশপ্রেমিক মানুষ সে ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত হবে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। আগামী 23 এপ্রিল তৃতীয় ধাপে 711টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার 31টি ইউনিয়নের প্রার্থীরা। নিজের পক্ষে সমর্থন আদায়ে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার 31টি ইউনিয়ন। বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজার সহ সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চান ভোটাররা। গ্রাম দেশে উন্নয়ন করব বা মানুষের সেবা যত্ন করতে পারবো, তাদেরকে আমরা ভোট দিব। আমরা ভোট দিব যোগ্য প্রার্থী দেখে, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, যে আমাদের গরিব দুঃখীর সামনে আসতে পারে তাকে আমরা ভোট দেব। অধিকাংশ ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলেও প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। আর দলীয় প্রতীকে নির্বাচন হয় নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী প্রার্থীরা। নৌকা প্রতীকের জয়, আপনি আসুন, ইনশাল্লাহ আমরা 23 তারিখে নির্বাচনে জয় লাভ করব। আমি অনেক বুড়ে ইনশাল্লাহ আল্লাহ পাকের দৃষ্টিতে অনেক বুড়ে আমি বিজয় হব। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রত্যেকটা কেন্দ্রের জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার পর্যাপ্ত সংখ্যক মোতায়েন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, সরাইল ও নাসিরনগর উপজেলার মোট 31টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 185 জন, সাধারণ সদস্য পদে 1091 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 333 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, এই মুহূর্তে ইউপি নির্বাচনের খবর জানাতে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নে আছেন সেলিয়া সুলতান এবং গাজীপুরের কাপাসিয়ার তরগা ইউনিয়নে আছেন রিপোর্টার তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব সেলিয়া সুলতানের কাছে। সেলিয়া, আপনি জানেন যে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের আমরা এখন ভুইগড়ে অবস্থান করছি। এখানে নারায়ণগঞ্জের যে জায়গাগুলোতে সদর উপজেলার যে ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে ভুইগড় সবচাইতে বেশি ভোটার রয়েছে। বিশেষ করে কুতুবপুর ইউনিয়নের কথা যদি আমরা, প্রায় 1.5 লাখ ভোটার এখানে অবস্থান করছেন, এখানে বসবাস করেন। এবং আপনি যদি জানেন বা সকাল থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি, বিশেষ করে রাস্তা, বাজার, এমনকি বাড়ির উঠোনে পর্যন্ত যে প্রচারণা প্রার্থীদের, সে বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। প্রচন্ড গরম রোদ্রের তাপ উপেক্ষা করে তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন, ভোট চেয়েছেন। নিজেদের যে প্রতিশ্রুতি রয়েছে সে প্রতিশ্রুতিগুলো তারা ভোটারদের কাছে জানিয়েছেন। ঠিক একইভাবে ভোটাররাও কিন্তু তাদের যে দাবি দাওয়া রয়েছে সে দাবি দাওয়াগুলো কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এটি নারায়ণগঞ্জের সদর উপজেলায়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন রাস্তাঘাটে যেমন বেশ কিছু সমস্যা রয়েছে, একইভাবে যেহেতু শিল্পাঞ্চলের একটি এলাকা যেটি ঢাকার খুব কাছাকাছি, সেই বিষয়টির দিকে নজর রেখে এখানে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সেই সব পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যন্ত
তারা চাচ্ছেন যে সমস্যাগুলো যেন সমাধান করা হয়। এছাড়া শিক্ষা ব্যবস্থায় রাস্তাঘাটের যে বেহাল দশা রয়েছে সেসব বেহাল দশা নিয়ে কিন্তু ভোটাররা আলোচনা করছেন, সেটি হোক চায়ের দোকানে অথবা কোনো বাজারে। সেখানেও কিন্তু তারা তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কে আসলে তাদের এলাকার উন্নয়নে কাজ করবেন সে বিষয়গুলো কিন্তু তারা আলোচনা করছেন। এখানে আসলে আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যেহেতু অনেক বড় একটি অংশ ভোটার রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে কিন্তু তাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছে। এ ছিল আসলে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের সর্বশেষ। এই মুহূর্তে গাজীপুরের কাপাসিয়ায় রয়েছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। আমরা এখন ইউনিয়ন পরিষদের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আমি এখন রয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। তো এখানে আসলে 11টি ইউনিয়ন রয়েছে এবং 11টি ইউনিয়নেই কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকেই জমজমাট নির্বাচনী প্রচারণা যেটি বলে সেটি কিন্তু এখানে শুরু হয়েছে এবং প্রচারণাটা বেশি জমেছে এই কারণে যে 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নেই কিন্তু এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলেরই প্রার্থীরা রয়েছেন এবং তাদের যে বলা যায় যে যারা নির্বাচিত চেয়ারম্যান ছিলেন 10টি ইউনিয়নে তারা সকলেই এবার প্রার্থী হয়েছেন। এবং সেই সাথে যদি আরো বলি যে এর মধ্যে 6টি ইউনিয়নে কিন্তু বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ বিএনপি উভয় দলের বিদ্রোহী প্রার্থীরাও রয়েছেন। তো যার ফলে এখানে আসলে চতুর্মুখী একটা নির্বাচনী পরিবেশ, প্রার্থীরা আসলে চষে বেড়াচ্ছেন এখানকার এলাকাগুলো, বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানগুলোতে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে যারা যেসব ভোটারকে তারা পাচ্ছেন তাদের সাথে কোলাকুলি করছেন এবং নিজেদের প্রতীকটি তাদের কাছে দিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন বলা যায় এবং তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো একটি বিষয় এখানে যেটি বরাবরই এই গাজীপুরের কাপাসিয়া এলাকায় ঘুরে আজকে যেটি আমরা খেয়াল করলাম যে এখানকার প্রার্থী এবং ভোটার সকলেই বলছেন যে এখানে এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ একেবারেই শান্তিপূর্ণ ছিল এবং তারা আশা করছেন যে নির্বাচনের দিনেও এখানে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এবং শান্তিপূর্ণভাবেই তারা নির্বাচনে ভোট দেবেন। তো একটি কথা বলে রাখি যে এবারের তৃতীয় ধাপে সারা দেশে 47টি জেলায় কিন্তু নির্বাচন হবে। 47টি জেলার প্রায় 6 শতাধিক এখানে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেগুলোতে নির্বাচন হবে। তো এই নির্বাচনের যে সরঞ্জামগুলো সেগুলো গতকালই চলে এসেছে। প্রত্যেকটি জেলায় যে নির্বাচন কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে চলে গেছে এবং সেটি নির্বাচনের আগের দিন নিজ নিজ ভোট কেন্দ্রে সেগুলো পাঠানো হবে। তো এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে, ভোটাররা আশা করছেন শান্তিপূর্ণভাবেই তারা ভোট দেবেন এবং কালকে যেহেতু নির্বাচনী প্রচারাভিযান শেষ হয়ে যাবে সেহেতু আজকে আসলে সকলেই শেষ মুহূর্তের প্রচারণাগুলো জোরে সোরে যতটা সম্ভব প্রচারণাগুলো চালাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। দর্শক, নারায়ণগঞ্জের কুতুবপুর থেকে সেলিয়া সুলতানা এবং গাজীপুরের কাপাসিয়ার তরগা ইউনিয়ন থেকে সহকর্মী তাফসির বাবু আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তারা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার খবরাখবর। তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে একই অবস্থা বিরাজ করছে দিনাজপুরেও। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে খানাছামা উপজেলার ইউনিয়নগুলো। প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। কর্মীদের নিয়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। নির্বাচনী বৈতরণী পার হতে ভোটারদের হাতে হাত মিলিয়ে দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি। যে সমস্ত বিদ্যুৎ অসমাপ্ত আছে সেই বিদ্যুৎগুলোকে আমরা সমাপ্ত করব এবং যেগুলো রাস্তার বড় বড় রাস্তাগুলো আমাদের অসমাপ্ত কিছু রয়েছে সেই রাস্তাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আমরা করব। 2011 সালে আমি নির্বাচিত হয়েছি, এখনো আমি চেয়ারম্যান আছি। আমি আমার এলাকার নিরাপত্তা দিয়েছি। আমার এলাকার ইনশাআল্লাহ কোনো চুরি ডাকাতি ছিনতাই মামলা মোকদ্দমা মানুষ নির্যাতিত হয়নি। তবে ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। আমরা একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করব। ঘরে ঘরে বিদ্যুৎ যে পৌঁছে দিতে পারবে তাদেরকে আমরা যোগ্য প্রার্থী হিসাবে ভোট দেব। দুঃখে সুখে যারা আমাদের সাথীর মতন হয়ে আসবে আমরা তাকে নির্বাচন করব। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নানা পদক্ষেপের কথা জানান উপজেলা নির্বাচন সমন্বয় কর্মকর্তা। সকল দল এবং সকল প্রার্থী যেন সমান অধিকার পায় তাদের নির্বাচনে অংশগ্রহণ করার এবং তাদের প্রচারণার ক্ষেত্রে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তৃতীয় ধাপে জেলার 6টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 25 জন, নারী সদস্য পদে 66 জন এবং সাধারণ সদস্য পদে 217 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। সময় সংবাদ আরো থাকছে।
চট্টগ্রাম নগরীর 2 লাখ ভবনের 70% ত্রুটিপূর্ণ, ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। সিডিএর অবহেলায় দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। সবজি উৎপাদনে অতিমাত্রায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে মানুষের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ছে। গবেষকরা বলছেন, শুধু উৎপাদন বাড়ানো নয়, নজর দিতে হবে নিরাপদ খাদ্য উৎপাদনে। জাহাঙ্গীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রতি বছর দেশে প্রায় 1,40,00,000 টন বিভিন্ন সবজি উৎপাদন করা হয়। এসব উৎপাদনে বছরে বিভিন্ন প্রকারের রাসায়নিক বিষ আমদানি করা হয় প্রায় 12,500 কোটি টাকার। এর মধ্যে মেশানো হয় ক্ষতিকর ডিডিটি কীটনাশকও। এক্ষেত্রে সরকারের নজরদারির পাশাপাশি সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রোডাকশন লেভেলে সরকারকে ফার্মারদেরকে ট্রেন করতে হবে, আমি পেস্টিসাইড ছাড়া কিভাবে আমি একটা নিরাপদ তরিতরকারি এবং ধান শস্য উৎপাদন করতে পারবো। নিরাপদ খাদ্য হিসেবে চাই পুষ্টিকর খাবার, তাই চাষযোগ্য জমির মাটি এবং এতে ব্যবহার করা উপকরণ সমূহ স্বাস্থ্যসম্মত কিনা তাও পরীক্ষা করার পরামর্শ কৃষিবিদদের। আমি একটি মাঠে ফসল উৎপন্ন করছি, যে জমিতে করছি ওই জমিতে মানব শরীরের জন্য ক্ষতিকারক কোনো উপাদান আগের থেকেই রয়ে গেছে কিনা, বিশেষ করে সংগৃহীত ফসলের মধ্যে ক্ষতিকারক উপাদানের কোনো অবশেষ থাকছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত হওয়া। অন্যদিকে ইউরোপের বাজারগুলোর মতো সবজি বাজারজাতকরণে দেশেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলছেন গবেষকরা। এক্ষেত্রে সামর্থ্যের অভাব থাকলেও সরকারের উদ্যোগ রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের এখানে অর্গানিক ফুড তৈরি হলেও সেটা কিন্তু সার্টিফিকেশন সিস্টেম নেই। গভর্নমেন্ট এজেন্সি করে সেই সার্টিফিকেশন সিস্টেমটা করতে হবে। আমাদের সামর্থ্যের দিক থেকে যেসব ঘাটতি রয়েছে, যেমন পরীক্ষাগার, দক্ষ জনবল, এগুলোর ক্ষেত্রে সরকার ইতিমধ্যেই মনোযোগ দিয়েছে। পরিবেশ ও নিরাপদ খাদ্য নিয়ে বিশ্বজুড়েই আতঙ্ক বিরাজ করছে। তারপরও ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণে যথাযথ মান যাচাই বাছাই না করেই বিভিন্ন ফসল উৎপাদন করেই যাচ্ছে কৃষকরা। তবে সুস্থ জীবনের জন্য সর্বত্র নিরাপদ খাদ্য উৎপাদনে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহ থেকে নিখোঁজের 12 দিন পর চুয়াডাঙ্গায় কলেজ ছাত্র সোহানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার চন্নাতলার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সকালে চন্নাতলার মাঠে কাজ করার সময় কৃষকরা লাশটি পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের বাম চোখে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 10 এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সোহানকে অপহরণ করা হয়। গাজীপুরে আক্তার হোসেন নামে এক ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে সদর উপজেলার দক্ষিণ মার্তা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আক্তার হোসেন। পথে দক্ষিণ মার্তা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত আক্তার আসন্ন নির্বাচনে শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের সদস্য প্রার্থী ছিলেন। রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের একটি মসজিদে মুয়াজ্জিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে মসজিদের খাদেম সহ 4 জনকে আটক করেছে ডিবি। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে ব্রিফ করছেন লালবাগ জোনের উপকমিশনার মফিজউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিয়ত নিলাম যে খুব দ্রুত আমাদের এই রহস্যটা বের করতে হবে, তা আমরা এক নাগারে লেগেছিলাম এবং আমাদের তদন্তের যত প্রকার কলা কৌশল ছিল, যত প্রকার তথ্য প্রযুক্তির আমাদের বিভিন্ন দিক ছিল, সেগুলো আমরা প্রয়োগ করে এর পিছনে লেগে থাকি এবং আমরা সফলকাম হই। আমরা তদন্তে বের করতে সমর্থ হই যে এই মুয়াজ্জিন বিলাল দীর্ঘ ওখানে 28 বছর ধরে এই কাজ করাতে এই মসজিদের ওখানে কিছু ইনকাম ছিল। মসজিদের নিচে 2টা ফ্লোরে প্রায় 33টে দোকান ছিল, 40-42 হাজার টাকা সেখানে ইনকাম হয়। তারপরে সেখানে দান বাক্সে কিছু টাকা আসে, প্রতি মাসে 10-12 হাজার আসে। আরও আশেপাশে দোয়া টোয়া পড়ার কারণে এই মুয়াজ্জিমের ভালো ইনকাম ছিল এবং ওখানে মসজিদের যে পরিচালনার নীতিমালা যেটা দেখলাম আমরা, কিছু ভুল ত্রুটি ছিল। আসলে একটা কমিটি থাকা উচিত এবং স্বচ্ছতা থাকা উচিত। ওই মসজিদের আয় ইনকামের সমস্ত কিছুই মুয়াজ্জিন বিলাল দীর্ঘদিন ধরে এটা পরিচালনা করত এবং
ওখানে কিছু লোকের বেতন দিত, বাকি যে টাকা বাঁচত নিয়ম মোতাবেক কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে কমিটির কর্তৃক নির্ধারিত অ্যাকাউন্টে জমা রেখে এগুলো খরচ করার বা নিয়মতান্ত্রিকভাবে খরচ করা উচিত। কিন্তু সেটা না করে এই মুয়াজ্জিন বিল্লাল সে নিজে এগুলো পরিচালনা করতো এবং সেই টাকা আমরা তদন্তে যেটা পেয়েছি সেই টাকা সে বাইরেও খাটাতো এবং কিছু কিছু বন্ধুদের অনেক টাকা দিয়েছিল, সেখান থেকে তারা ফিরে পায় নাই। তো এই যে একচ্ছত্র চালাতো এবং অন্য কারো আর্থিক দিক দিয়ে কোনো সুবিধা দিত না, এইটা মসজিদের ভিতরেই অন্য যারা আছেন যেমন খাদেম হাবিব আছেন, তারপরে ওখানে দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন আপনার মোশাররফ, এরা কিন্তু আসলে ওখানে একসাথে চাকরি করে এই সুযোগ সুবিধা না পেয়ে ওরা জিনিসটা মনে মনে সহ্য করতে পারে নাই এবং ওরা বেশ কিছুদিন যাবৎ, বিশেষ করে প্রায় 2 বছর আগের থেকে এই মুয়াজ্জিন বিলালকে সরিয়ে দেওয়া বা তাকে খুন করার ক্ষেত্রে তারা পরিকল্পনা করে এবং ইতিপূর্বে তাকে 2 বার খুন করার জন্য প্রচেষ্টা চালায়, কিন্তু 2 বার ব্যর্থ হয়। কিন্তু এইবার রাজধানীর ইসলামপুরে মসজিদে মুয়াজ্জিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে ডিবি। এ বিষয়ে ব্রিফ করছিলেন লালবাগ জোনের উপকমিশনার মফিজউদ্দিন আহমেদ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। সিরাজগঞ্জে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন শিশুসহ আরও অন্তত 5 জন। এলাকাবাসী জানায় সকালে রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগতি গ্রামে নুরুল ইসলামের ধানের চাতালে ব্রয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে চাতালের শ্রমিক নাসির ও ইদ্রিস মারা যান। বিস্ফোরণে দগ্ধ হন শিশুসহ আরও 5 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়লারদের ধান সেদ্ধ করবেন তো ওই টাঙ্কি বাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা ব্যক্তি দৌড়াচ্ছি যে চালার নাই, সাথে জ্বর চাষা আর একটু পাড়াপড়শি চাষা 2 জন মরে রয়েছে আর এই চাল খেয়ে যায় অবস্থা। সময় সংবাদ আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউ ইয়র্কের দলীয় প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের জয়। চূড়ান্ত লড়াইয়েও বিজয় সম্ভব, প্রত্যাশা হিলারির। বন্দরনগরী চট্টগ্রামে 2 লাখ বহুতল ভবনের 70% কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ বলে নিশ্চিত হয়েছে সিডিএ। 5 মাসের অনুসন্ধানে ত্রুটিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হওয়ায় এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সিডিএ। তবে এসব ভবন নির্মাণের জন্য সিডিএর অবহেলাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় বহুতল ভবন রয়েছে অন্তত 2 লাখ। নিয়ম অনুযায়ী যে কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএর কাছ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়, কিন্তু প্রায় ভবন নির্মাণকালীন সময় কিংবা নির্মাণের পর নানা ধরনের অভিযোগ উঠতে থাকে। সাম্প্রতিক সময়ে এ ধরনের অভিযোগের পরিমাণ বাড়তে থাকায় সিডিএর পক্ষ থেকে শুরু হয় বিশেষ জরিপের কাজ। বিনা অনুমোদনে কোনো নকশা হয়েছে কিনা, এই ভবনগুলো ফুটপাত দখল করেছে কিনা, খাল দখল করেছে কিনা, যেভাবে পার্কিংয়ের জন্য জায়গা রাখার কথা ছিল সেটা রাখছে কিনা, বেজমেন্ট যেটা করার কথা ছিল সেটা করছে কিনা, এইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু সার্ভে কাজ শুরু করেছি। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই জরিপের প্রথম পর্যায়ে নগরীর প্রধান 19টি সড়কের পার্শ্ববর্তী ভবনগুলো পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে 60টি সড়কের পার্শ্ববর্তী 15 থেকে 20,000 ভবনের পরীক্ষার কাজ শেষ হয়েছে, আর তাতে পাওয়া গেছে আটকে ওঠার মতো নানা তথ্য। মেজর ড্রব্যাক যেটা, যারা মানে বিধি একেবারে সম্পূর্ণরূপে ভঙ্গ করেছে এরকম বিল্ডিং হয়তো 70% ভবন একেবারে খুবই 80% রুলই মানে নাই আর কি। নগর পরিকল্পনাবিদরা বলছেন সিডিএ শুধুমাত্র ভবনের নকশা অনুমোদন দিয়ে তাদের দায়িত্ব শেষ করে। তাদের তদারকি না থাকায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের সুযোগ নিচ্ছে সাধারণ মানুষ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যে নজরদারিটা থাকার কথা ছিল, বিশেষ করে ভবন নির্মাণকালীন সময়টা তারা সম্পূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে ভবন মালিকরা বেপরোয়াভাবে এই আইন কানুনগুলো ভেঙে চলেছেন এবং এই প্রক্রিয়া চলছেই। সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন জরিপের কাজ শেষ হলেই ত্রুটিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে শুরু হবে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুর থেকে নিখোঁজ হওয়া 3 শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যেই চেতনানাশক দিয়ে তাদেরকে অপহরণ করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গতরাতে বোয়ালখালী থানার আলুপট্রি এলাকায় বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়। বর্তমানে তাদের পুলিশের সেফ হোমে রাখা হয়েছে। এর আগে গতকাল বিকেলে ফরিদপুরের নগরকান্দায় নিজ বাড়ির আঙিনা থেকে শিশুদের চেতনানাশক পদার্থ দিয়ে অচেতন করে নিয়ে যায় অজ্ঞাত এক ব্যক্তি। পরে তাদের রাজশাহীগামী বিআরটিসি বাসে তুলে দেয় সে।
কয় তোমাকে আমি নিয়ে যাবো। আমি পরে কইছি কে আমি চিনি না, আপনার সাথে যাবো কিসের জন্য। পরে কয় কি তারপর একটু শ্যাম্পিলে গুঁড়ো দিয়ে ঘুরছি, পরে চোখে ধুলে দিছে, পরে সারা গাইডে অসুস্থ ছিলাম আমি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের যে ভিকটিম সাপোর্ট সেন্টার আছে আমরা এখানে তাদেরকে আপাতত রাখছি এবং আগামীকালকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের প্রকৃত যারা গার্জিয়ান তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বিদ্যুৎ ব্যবহার না করেও বিলের বোঝা টানতে হচ্ছে গাইবান্ধার সেচ পাম্প মালিকদের। বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সেচ পাম্প বন্ধের আবেদন করার পরও হাজার হাজার টাকা বিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিকরা। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করলেও আশ্বাস ছাড়া কোনো প্রতিকার মেলেনি। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গত বছর দফায় দফায় বন্যার ফলে গাইবান্ধায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমনের আবাদ। বৃষ্টির পানিতে আমন চারা রোপণ করলেও বন্যার কারণে ফসল ঘরে তুলতে না পেরে লোকসানের মুখে পড়েন আমন চাষিরা। কৃষকদের অভিযোগ, আমনের আবাদ বৃষ্টি নির্ভর হওয়ায় কৃষকদের ডিজেল বা বিদ্যুৎ চালিত কোনো সেচ মেশিন ব্যবহারের প্রয়োজন পড়েনি। কিন্তু সেচ যন্ত্র ব্যবহার না করলেও গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী জুলকারনাইন শফি সেচ পাম্পের নামে বিদ্যুৎ বিল করায় ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। তারপরও কেন আমনের বিল আসলো? আমাদের প্রশ্ন একটাই, এখন আমনের বিল বাধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম, ওরা ঘুষ চায়। 30,000 ব্যাংকে দিতে হবে আর 20,000 আমাকে দিতে হবে। একসাথে সাথে কথা হয়েছে, তোমার বিল সম্পূর্ণ জিরো আসে। একজন একটা সই করলো, আমি বললাম কিভাবে হলো, বলে আমি 5,000 টাকা দিয়েছি, আমারটা হয়ে গেছে, আর আমারটা দিলাম না, আমারটা হলো না। সম্প্রতি কয়েকশো সেচ পাম্প মালিক গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে ভুয়া বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ করেন। এক দরখাস্ত আমরা 3বার দিছি, এই একই অবস্থা পিডিবির এখন 100 দরখাস্ত এখানে কিন্তু আছে। কিন্তু এই দরখাস্ত অবস্থা রংপুরে যাবে, দরখাস্ত আসবে, এইরকম দিনের পর দিন ঘুরতেছি, আমাদের বিলেই আছে ওই অবস্থা। কৃষি বিভাগের এই কর্মকর্তা বললেন, গেল আমনের আবাদে সেচের প্রয়োজন হয়নি। এমন বক্তব্য মানতে নারাজ সম্প্রতি বদলি হওয়া বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী। যারা আমার লাস্ট সিজনে অস্থায়ী বিচ্ছিন্ন করেছে তাদের কারো বিল আসেনি, এবং যারা অস্থায়ী বিচ্ছিন্ন রাখেনি তাদের কিছু বিল আসছে, এবং স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে যে তারা কোনো না কোনো কিছু চাষ করছে। কৃষকের সাথে বিদ্যুৎ বিভাগে এরকম কোনো চুক্তি থাকে যে তাকে এই মৌসুমের জন্য এত টাকা পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে কৃষক হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। গাইবান্ধা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে গত বন্যায় 44,496 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। আমন মৌসুমে প্রায় 2,000 সেচ পাম্পের নামে বিদ্যুৎ বিল করে গাইবান্ধা বিদ্যুৎ বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দলীয় প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিন্টন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করলেন দুজন। এই বিজয়ের পর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়েও ডেমোক্র্যাটদের জয়ের প্রত্যাশা করছেন হিলারি। আর ট্রাম্প বলছেন, তার এই বড় বিজয়ে গাণিতিক হিসেবে মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই পর্বে নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে জয়ের দেখা পেলেন এই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী। জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমর্থকদের তিনি বলেন, এ বিজয় আগামীর জয়ের বার্তা নিয়ে এসেছে। নিজ জন্মস্থানে এ জয় প্রত্যাশিত ছিল বলেও দাবি তার। আমার জন্মস্থানে এই বিজয় টিকা পরিয়ে দিয়ে আপনারা আমাকে গর্বিত করেছেন। আমি যুক্তরাষ্ট্রের সব রাজ্যে জিততে পারতাম, কিন্তু নিউ ইয়র্ক আমার একান্ত ব্যক্তিগত, একান্ত আপন। আমি জয় নিয়ে আশাবাদী ছিলাম। ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট থেকে বারাক ওবামা পর্যন্ত ডেমোক্র্যাটদের যেভাবে নিজেদের সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা, আমি নিশ্চিত আমিও সেই সুযোগ পাব। চূড়ান্ত লড়াইয়ে শুরু থেকেই নিজের ও হিলারি ক্লিন্টনের নাম ঘোষণা দিয়ে রেখেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তবে নিউ ইয়র্ক প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের মতো লড়াই করে জিততে হয়নি তাকে। প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন ক্যাসিককে পেছনে ফেলে খুব সহজেই বড় জয় পেয়েছেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। এবারও তিনি দাবি করলেন, তার আশেপাশে জয় ছিনিয়ে নেওয়ার মতো আর কেউ নেই।
আমরা আবারও বিজয় ছিনিয়ে এনেছি। আপনারা জানেন অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক সমালোচনাও, কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকাতে পারেনি। তবে আমরা পেরেছি। রিপাবলিকান বন্ধু টেড ক্রুজকে আমরা বুঝিয়ে দিয়েছি যে এবার তারও ছিটকে পড়ার সময় এসেছে। ট্রাম্পের এই বিজয়ের পর কিছুটা হতাশা দেখা গেল আরেক রিপাবলিকান টেড ক্রুজের বক্তব্যে। এই প্রথমবার নিজেকে বহিরাগত হিসেবে উল্লেখ করলেন তিনি। আমার আর ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্সের ভাগ্যটা মনে হচ্ছে একই রকম। আমরা দুজনই বহিরাগত। যুক্তরাষ্ট্র এর আগেও কিন্তু বহিরাগতদের আপন করে নেয়ার নজির দেখিয়েছে। আশা করছি আমাদের নতুন প্রজন্ম আমাদের সেই সুযোগ দেবে এবং সামনে আমরা আরো ভালো করব। এদিকে নিউ ইয়র্কে হিলারির কাছে পরাজয়ের পর আগামী প্রাইমারিকে সামনে রেখে পেনসিলভানিয়ায় পৌঁছেছেন ডেমোক্রেট প্রার্থী স্যান্ডার্স। সেখানে আগামীতে হিলারিকে আবারও পরাজিত করবেন বলে দাবি করেন তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। জার্মান কাপের সেমিফাইনালে মুলারের জোড়া গোলে 6 বারের চ্যাম্পিয়ন ওয়েডার ব্রেমেনের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে লরেন্থকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতের পর এবার জার্মান কাপের সেমিফাইনালে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ওয়েডার ব্রেমেনের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ হওয়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বায়ার্ন। অন্যদিকে 6 বারের জার্মান কাপ চ্যাম্পিয়ন ওয়েডার ব্রেমেন ব্যস্ত থাকে তাদের রক্ষণদুর্গ সামলাতে। তবে ম্যাচের 30 মিনিটে জার্মান স্ট্রাইকার থমাস মুলারের দুর্দান্ত হেডে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। আর হাজারো বাভারিয়ান ভক্ত মেতে ওঠে গোলের আনন্দে। আর এই গোলে বায়ার্নের হয়ে নিজের 150তম গোলের কোটা পূরণ করেন এই জার্মান। বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকবার সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুদল। ফলে 1-0 গোলের ব্যবধানে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের দুর্গে আবারও মরিয়া আক্রমণ চালায় বাভারিয়ানরা। কিন্তু সফরকারীদের স্ট্রাইকাররা যখন গোলের দেখা পেতে মরিয়া তখন রক্ষণ ভাগের ভুলে পেনাল্টি পায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের 71 মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে দলকে 2-0 গোলের লিড এনে দেন থমাস মুলার। বাকি সময় ভিদাল ও রিবেরি বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে না লাগায় 2-0 গোলের জয় নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাতায় বায়ার্ন মিউনিখ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া প্যারিস সেন্ট জার্মেই ফ্রেঞ্চ কাপে মুখোমুখি হয় লরেন্তের। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে পিএসজিকে আক্রমণের মুখে রাখে অপেক্ষাকৃত দুর্বল দল লরেন্তে। এর ফলে দুদলই প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। গোল শূন্য থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে কিছুটা আগ্রাসী লরাব্রার শিষ্যরা। আর প্রত্যাশিত সেই গোলটি আসে দুর্দান্ত ফর্মে থাকা সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের হাত ধরে। ম্যাচের 75 মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভেদ করে দলকে 1-0 গোলের লিড এনে দেন এই সুইডিশ। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই ফাইনালে পৌঁছে যায় পিএসজি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত, আহত অর্ধশতাধিক। পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার ঘটনায় মসজিদের খাদেম সহ 4 জন গ্রেফতার। অর্থ নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রুবেল সহ 9 জনকে আটক করেছে র্যাব। 9 লাখ টাকা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। রাজধানীতে লাগামহীনভাবে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি নির্দেশনা ছাড়া কোনো পদক্ষেপ সম্ভব নয় বলছে বিআরটিএ। এবং ভিসা পেয়েও সরকারি নিষেধাজ্ঞার কারণে লিবিয়ায় যেতে পারছেন না বাংলাদেশিরা। ক্ষতির মুখে শ্রমবাজার। যুদ্ধাবস্থায় ঝুঁকি রয়েছে দেশটিতে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।